সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পাশের স্ক্রিনে যিনি আছেন সবাই চেনেন, তারপরও একটু বলি। উনি হচ্ছে হকি খেলোয়াড়, জাতীয় দলের মওদুদুর রহমান শুভ। জাতীয় দলে খেলেছেন, কোচ হিসেবে কাজ করেছেন। কোচ হিসেবে যখন বলছি তখন হচ্ছে যে বাংলাদেশ প্রথমবারের মতো, বাংলাদেশের হকি ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ বিশ্বকাপে খেলছে আগামী নভেম্বরে, যেটা ভারতে হবে, অনূর্ধ্ব 21 বিশ্বকাপ। এবং সেই বিশ্বকাপে তোলার পেছনে যদি আমি ওই যে কোচদের যে আমরা পেছনের কারিগর বলি, সেই কারিগর হচ্ছে মওদুদুর রহমান শুভ। অলরেডি ক্যাম্প শুরু হয়ে গেছে, কিন্তু সেই ক্যাম্পে আপনি নাই কেন? আসলে জিনিসটা এরকম যে কোচদের চাকরি তো জানেন, আজকে আছে কালকে নাই। তো এখানে ফেডারেশন যেটা বেটার অপশন মনে করছে তারা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছেন। এখন যারা আছে হয়তো বা তাদেরকে ফেডারেশন চিন্তা করেছে যে তাদেরকে নিলে ভালো হবে, তার ফেডারেশন সেইভাবে তাদের সিদ্ধান্তটা নিয়েছেন যে ওয়ার্ল্ড কাপে ভালো করার জন্য তারা হয়তো তাদের বেস্ট পসিবল সিদ্ধান্তটাই নিয়েছেন। কিন্তু একজন মানে বিশ্বকাপে যারা তুললো সেই টিমকে, মানে সেই টিমের কি বলবো, কোচ বলি অন্যান্য বলি, এইভাবে ভেঙে দেয়াটা বা টিম ওয়ার্ক যেটা থাকে ওই জায়গাটাতে আমার কাছে অন্তত পার্সোনালি ভালো লাগেনি। এখন যেহেতু আপনি বলছিলেন যে ফেডারেশন যেটা ভালো মনে করেছে সেটাই সিদ্ধান্ত নিয়েছে, একটু যদি আসলে টিমের কথা আছে, বাংলাদেশের গ্রুপ অফ আপনার কাছ থেকে একটু শুনতে চাই, যেহেতু এই টিমটার একেবারে আগাগোড়া আপনি জড়িত ছিলেন। এই টিমটা আমি বলি, এই টিমের কিন্তু সবগুলাই বিকেএসপি ছাত্র। এদের মানে একদম জিরো থেকে বেড়ে ওঠা সবকিছুই আমাদের চোখের সামনে। আমরা যারা বিকেএসপির কোচিং স্টাফ আছি যারা, তারা কিন্তু এদের পিছনে সকাল সন্ধ্যা পরিশ্রম করছি এবং তারাও তাদের চেষ্টাটা ছিল। তো তার ফলাফল কিন্তু তারা আজকে এই পর্যায়ে। এবং ওমানে যে খেলা আপনারা দেখেন, যে বাংলাদেশের হকির ইতিহাস যদি আমরা ঘাঁটি, যে এশিয়া কাপে কিন্তু আমাদের রেজাল্ট আহামরি খুব ভালো কোনো সময় হয় না, কিন্তু ওমানে এই টিমটার পারফরমেন্স ছিল। আমরা ওখানে আমাদের হচ্ছে 6টা ম্যাচ ছিল, 6টা ম্যাচের মধ্যে 3টা উইন, 2টা ড্র এবং একটা মাত্র মানে লস, সেটা পাকিস্তানের সাথে। তা এটা আমি বলবো বাংলাদেশের হকির জন্য খুবই ভালো। আর এই যে ব্যাচটা আছে, এই ব্যাচের একটা প্লাস পয়েন্ট, এরা বেশ কিছু ম্যাচ, যেমন আমাদের হকির ইতিহাসে যে ফ্র্যাঞ্চাইজি লিগটা ছিল, এদের ম্যাক্সিমাম প্লেয়ার ওই লিগটা খেলেছে। প্রিমিয়ার লিগ, তারপরে বেশ কিছু কম্পিটিটিভ ম্যাচ তারা খেলার পরে তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে। তা এই জিনিসগুলো ওদেরকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। আর মূল যে ব্যাপারটা, ওদের নিজেদেরও খুব ইচ্ছা আগ্রহ ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে খেলবো। এবং সবকিছু মিলে ওদের টিমের আপনার পরিবেশ, টিম বন্ডিং সবকিছু ভালো ছিল এবং অ্যাজ এ রেজাল্ট তারা এই ফলাফলটা নিয়ে আসছে। আসলে সম্ভবটা হয়েছিল কিভাবে? এটা তো খেলোয়াড়রা সবসময় তো চায় যে ভালো করতে চাই, ভালো লেভেলে যেতে চাই, কিন্তু আসলে এই টিমটার কাছ থেকে ফলাফলটা বের করে আনাটা কিভাবে সম্ভব ছিল, যেহেতু কোচ হিসেবে আপনি সরাসরি কাজ করেছেন? স্পেশালিটি কোচ কি ছিল? হিসেবে আমার যেটা প্লাস পয়েন্ট ছিল, তারা মানে তাদের যে আগ্রহ ছিল সেটা আমার কাজটা সহজ করে দিছে। তারা আমার মানে কথা অক্ষরে অক্ষরে পালন করছে। এবং সিনিয়র প্লেয়ার কয়েকজন ছিল, তারা খুবই ওবিডিয়েন্ট, মানে আমার অর্ধেক কাজ তারা করে দিছে আমার। যে টিম ডিসিপ্লিন, টিম ইউনিটি, কোনো সমস্যা, ছোটখাটো সমস্যা সবকিছু তারা ওভারলুক করছে। আপনি জানেন আমাদের ফেডারেশনের নানা রকম সীমাবদ্ধতা থাকে, বাজেট থাকে না, তাদের খাওয়ার বাজেটও কম ছিল, বিভিন্ন দিক তারা স্যাক্রিফাইস করছে। একটা তাদের টার্গেট ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবো, এবং এই একটা মোটো নিয়ে তারা মানে এই তাদের খেলায় মনোযোগ দিয়েছে। এবং আমার যেটা তাদের সাথে মানে বন্ডিংটা ছিল, যে তাদেরকে আমি যেহেতু ছোটবেলা থেকে চিনি, যে প্লেয়ারদেরকে তো এক একজন এক এক ক্যারেক্টারের হয়। কাউকে মাইট দিলে কাজ হয়, কাউকে আদর করলে কাজ হয়, কাউকে বকা দিলে কাজ হয়। সুতরাং সেগুলো আমার নখদর্পণে, যে কার সাথে কিভাবে রিয়াক্ট করতে হবে বা কি ট্রিট করলে তার আউটপুটটা আসবে। এবং তাদের সাথে মানে মূল ইয়েটা ছিল যে তাদের রেসপন্সটা খুবই পজিটিভ ছিল। মানে তারা কোনো সময় কোনো নেগেটিভ ইস্যুতে যায় নাই। মানে তাদের একটাই টার্গেট, আমরা ওয়ার্ল্ড কাপে যাব। সেরাটা আদায় করার জন্য কি করতে হবে, তার মানে আপনি খুব নখদর্পণে ভালোভাবেই জানেন। তারপরও আপনাকে যখন এই বিশ্বকাপের যখন ক্যাম্প শুরু হলো, না রাখাটা, এইটা আমি ব্যক্তি মদুদুর রহমান শুভকে বলছি না, একজন কোচ হিসেবে একেবারে নিউট্রাল জায়গা থেকে, আপনি শুভ না, যদি ওই আনসারটা দেন যে এইরকম একটা জায়গাতে আসলে মানে এরকম কোচকেই তো রাখা উচিত দলের সাথে, বিদেশি কোচ যেই আসুক না কেন, রাখা তো অবশ্যই উচিত। আপনার কি মনে হয়? মানে যে কোচ হিসেবে এটা দেখতেছি যে ফেডারেশন হয়তো বা আমাকে মনে করছে যে আমার চেয়ে বেটার অপশন এটা হবে, তারা সিদ্ধান্ত নিয়েছে, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।
আচ্ছা। এবং আমি এখনো দোয়া করছি টিম যাতে ভালো করে আসে এই ওয়ার্ল্ড কাপে, এবং এখানে ভালো করার মানে ভালো বলতে ভালো তো শেষ নাই, বাট ওয়ার্ল্ড কাপের বাস্তবতাটাও বুঝতে হবে যে আমরা প্রথমবারের মতো যাচ্ছি। এখানে আপনি জানেন আমাদের গ্রুপে কোরিয়া আছে, কোরিয়া কিন্তু ওমানে কোয়ালিফাই করতে পারেনি। থাইল্যান্ড উইথড্র করার পরে কোরিয়া নতুন করে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে। তা আশা করি আমাদের টিম যদি ভালোভাবে খেলে কোরিয়ার সাথে আমরা ইনশাল্লাহ জিততে পারবো। আর অস্ট্রেলিয়া এবং ফ্রান্স এদের সাথে মানে এই টিমগুলোর সাথে আমাদের আসলে খেলা হয় না, বা তো যেহেতু খেলা হয় না তাদের কালচার স্ট্রাকচার এসব খেলা সম্বন্ধে কিন্তু আমরা একটু অবগত না। এই কিন্তু তারা তো শক্তির দিক থেকে কোরিয়া বা থাইল্যান্ডের আমরা যদি তুলনা করি, সেই শক্তির তুলনায় তো ফ্রান্স এবং অস্ট্রেলিয়া অনেক এগিয়ে, এতে তো সন্দেহ নেই। এটা তো সন্দেহ নেই, মানে অস্ট্রেলিয়ার আপনার হকির কালচার তো অনেক ডেভেলপ, অনেক স্ট্যান্ডার্ড, এবং ফ্রান্স লাস্ট ওয়ার্ল্ড কাপ রানার্স আপ, যেহেতু তারা অনেক ভালো টিম। বাট আমরা কিন্তু এশিয়ার বাইরে কোনো সময় খেলার সুযোগ পাইনি। যেমন আমাদের এই ওয়ার্ল্ড কাপ আমরা কোয়ালিফাই করলাম ডিসেম্বরে 2024, আমরা কিন্তু নভেম্বর। হ্যাঁ নভেম্বরের লাস্টে ডিসেম্বরের হ্যাঁ। 3 তারিখে। তো আমরা কিন্তু 1 বছর হাতে সময় পেয়েছি, বাট এই সময়টা যে কোনো কারণে হোক আমরা কাজে লাগাতে পারি না। তো এখন আমাদের হাতে যে 4 মাস আছে, 4 মাস আছে, আমাদের যে লোকাল কোচিং স্টাফ আছে, সাথে ফরেন কোচ আসবে, তারাও যদি ভালোভাবে কাজ করতে পারে, মানে আমার যেটা মানে মূল সাজেশন থাকবে এই টিমকে প্রচুর প্র্যাকটিস ম্যাচ দিতে হবে, এবং সেটা অবশ্যই শক্তিশালী দলের বিপক্ষে এবং ভালো দল ইউরোপিয়ান দেশগুলো হলে ভালো হয়, কারণ এশিয়ান দেশগুলোর সাথে মোটামুটি সবার সাথে খেলা আমাদের টুকটাক জানা আছে, এশিয়ার ফরম্যাট কালচার স্ট্রাকচার আমরা জানি। এই জায়গাতে আপনি যেটা বলছিলেন যে আমাদের হাতে সময় খুব বেশি নেই, অথচ আমরা 1 বছরের মতো সময় পেয়েছিলাম যদি ওই সময় থেকে পরিকল্পনা করা, বা মানে আমরা কি প্রস্তুতিটা একটু লেটে শুরু করলাম কিনা ওয়ার্ল্ড কাপের মতো অবশ্যই এইরকম স্টেজ? অবশ্যই বিশ্বকাপের মতো ইয়ের জন্য 4 মাস এটা কোনো সময় নেই, যেহেতু আপনার হাতে পুরো সময় ছিল। যে আমি ওমান থেকে আসার পরে আমার প্রথম কথা ছিল যে বছরে এই 1 বছরের মধ্যে যদি প্লেয়াররা একটা মানে ডোমেস্টিক প্রিমিয়ার লিগ, যেটা আমাদের মানে প্লেয়ারদের রুজি রুটির প্রধান ইয়ে, সেটা পায়, যদি সেটা হয়নি। ফেডারেশন একটা ফ্রাঞ্চাইজি লিগ পায়, তাইলে কিন্তু আপনার প্রিমিয়ার লিগে মোটামুটি টপ 4টা টিমের 5টা টিমের হচ্ছে, যদি আমি সুপার লিগ সহ ধরি 8টা কিন্তু খুব টাফ কম্পিটিটিভ ম্যাচ পাওয়া যায়। ফ্রাঞ্চাইজি লিগ আমাদের যেটা ছিল গতবার, ওরকম যদি আয়োজন করতে পারি ওখানে প্রায় 7-8টা কম্পিটিটিভ ম্যাচ, এরকম টাফ ম্যাচ টাফ সিচুয়েশন খেলতে পারলে এই টিমের কনফিডেন্স এবং ম্যাচের কিছু কিছু সিচুয়েশন কিন্তু এই ম্যাচ না খেললে আপনি যতই প্র্যাকটিস করেন এখান থেকে বের হতে পারবেন না। আমি বলবো যে প্রপার হতে গেলে টাকা কোনো সমস্যা না। আপনি দেখেন ফুটবলের মেয়েরা, তারা কিন্তু কোন লেভেলে খেলতেছে, সাফ সাফ লেভেলে খেলে কিন্তু তারা অর্থ কড়ি অনেক কিছু পাচ্ছে। আমরা যেখানে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার পরে আমাদের কিন্তু ক্রীড়া উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা কারোর সাথে সাক্ষাৎ হওয়ার সৌভাগ্য পর্যন্ত হয় নাই। তাদের কাছে গেলে স্পন্সর আমার মনে হয় না 20-50 কোটি টাকা তারা মানা করতেন। তাহলে আপনার বছরের প্রথম থেকে ক্যাম্প চালু, তারপরে এই দেশে বাইরে বিভিন্ন প্র্যাকটিস ম্যাচ খেলা, সারা বছর ক্যাম্প চালার দরকার ছিল না। যে এই 1 মাস 2 মাস ক্যাম্প, একটা দেশের সাথে প্র্যাকটিস ম্যাচ সিরিজ খেলে আসি, আবার অন্য খেলা, এই একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে রাখতে পারলে হয়তো বা মানে ভালো এটা রেজাল্ট আমার থিঙ্কিং, যেটা। এটা আমার থিঙ্কিং। এখন ফেডারেশন কিভাবে চিন্তা করতেছে এটা তারা ভালো বলতে পারবে, বাট আমার ইয়ে ছিল যে সাফে যাওয়ার পরে যদি প্রধান উপদেষ্টার কাছে যেতে পারে, ওয়ার্ল্ড কাপে গেলে কেন যাবে না? এই জায়গাটাতেই বড় একটা প্রশ্ন, এবং আমি মনে আছে ওই সময় আমি নিজেও কথা বলেছিলাম যে যখন আসলো যে আর্থিক পুরস্কারটা দেয়া হলো, এটা খুব লজ্জাজনক। মানে আমি 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 একজন স্পোর্টস সাংবাদিক হিসেবে আমার কাছে খুব লজ্জা লেগেছিল যে এই অ্যামাউন্ট কখনো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করুক না করুক কাউকে দিতে হলে এখন এই অ্যামাউন্ট কেউ দেয় না, যেটা দিয়েছিল এটা মানে আমার কাছে ভালো লাগেনি। তো যাই হোক, এমনিতে এখন যে প্রস্তুতি, যে হাতে সময়, আমি জানি না আসলে আপনি যে বলছিলেন শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা, সেগুলো অ্যারেঞ্জ করা সম্ভব হবে কিনা, যদি না হয় সেক্ষেত্রে কি বাংলাদেশের জন্য ওয়ার্ল্ড কাপটা আবার একটা দুঃস্বপ্ন হয়ে থাকবে কিনা, যে আমরা যে দেখেন অসম্ভব অসম্ভব কিছুই না। এখন বাস্তবতা মানে আপনাকে প্ল্যান করতে হবে বাস্তবতার ভিত্তিতে। এখন আপনি দেখেন ওয়ার্ল্ড কাপটা হচ্ছে কোথায়? ইন্ডিয়ায়। ইন্ডিয়াতে। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিদের অফার করেন যে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশে এসে একটা সিরিজ খেলো তোমরা, এনি টিম
যেমন এই চায়নাতে যে আমি কয়েকটা টিমের সাথে কথা বলছি, তারা এক বাক্যে রাজি। এমন ট্রায়াঙ্গুলার সিরিজ অথবা ফোর নেশনস বলে তোমরা অ্যারেঞ্জ করো, আমরা কথা বলবো। এটা আমি সেক্রেটারি সাহেবকেও বলেছি, তিনি ছিলেন ওখানে প্রেজেন্ট। তারা হয়তো এভাবে চিন্তা করতেছেন, যেহেতু ইন্ডিয়ায় খেলা, বাংলাদেশ তার পার্শ্ববর্তী দেশ, যে কোনো টিম এই ওয়েদারের সাথে খাপ খাওয়ানোর জন্য এটা মানে বিনা বাক্যে লুফে নেবে। এখানে বাংলাদেশের কোনো খরচও হবে না, কিছুই হবে না, বাট তারা কিন্তু কম্পিটিটিভ ম্যাচ পাবে। এগুলোও থিঙ্কিং করা যেতে পারে। আবার সেক্রেটারি সাহেব বললেন যে ওনারা প্ল্যান করতেছেন বাইরে 2-3টা ট্যুর করবে, সেটাও পজিটিভ দিক। এবং সেটা অবশ্যই ভালো ভালো টিমের সাথে খেলতে পারলে অবশ্যই আমাদের টিম ভালো রেজাল্ট নিয়ে আসবে। এবং এই টিমটা যে অবস্থায় আছে, যে শেপে আছে, আশা করি ডিজাস্টার হবে না।